টেকনোলজিকে হ্যান্ডেল করার জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতা সম্পন্ন মন্ত্রী ছিল না, আই মাস্ট সে। এবং না হলে এরকম 4 রকমের কথা বলতো না। বন্ধ হয়ে গিয়েছে, পানি ঢুকে গিয়েছে, আমরা বন্ধ করি নাই। শেষ করব, ছাত্র আন্দোলনটাকে আপনি কিভাবে ছোট্ট করে কি ব্যাখ্যা? আমি পজিটিভলি দেখি, কারণ এই আন্দোলনটা তারা যখনই করেছে, তারা করেছে অধিকারের দাবিতে। অধিকার পেলে আন্দোলনটা হয়তো মিটে যেত, কিন্তু অধিকার তো দেয়া হয়ই নাই। অধিকার নিয়ে নানান ধরনের তালবাহানা করা হয়েছে। যৌক্তিক যে অথরিটি যাকে শাসন করবে তার মন বোঝে না, অর্থাৎ শাসক যখন শাসিতের মন বোঝে না, সে শাসন করার অধিকার হারায়। কিন্তু যখন শাসকের চরিত্র এরকম হয় যে খালি শাসনই করে, মন বোঝে না, তো এই ছাত্রদের সঙ্গে যে আচরণটা করা হয়েছে, এটা একেবারেই খারাপ শাসকের আচরণ। আপনি কথা শুনবেন না তাদের, আপনি তাদেরকে উড়িয়ে দেবেন তাদের মতামত। এত লোক চেষ্টা করছে একটা কিছু বলার জন্য, যৌক্তিক কোনো আলোচনায় যাবেন না, এবং এক পর্যায়ে আপনি সংহারী হয়ে উঠবেন। এটা তো যৌক্তিক কাজ নয়। এবং তুষার ভাই, ফেসবুক এবং ইউটিউব সহ উন্মুক্ত গণমাধ্যম একটা বিশাল ভাইটাল রোল প্লে করে এখন সমাজে, এবং এই ছাত্র আন্দোলনের বিষয়, এবং সরকার এটাতেও খুব ভয়ে আক্রান্ত থাকে বলেই 7 দিন ব্ল্যাকআউট করে রেখেছে, এবং সেটা নিয়ে ছাত্রদের সবচেয়ে বড় ক্ষোভ উষ্মা প্রকাশ করেছে। সেটা নিয়ে এইটার ভবিষ্যৎ এবং এটার চরিত্রটা নিয়ে অনেকে অনেক রকম ব্যাখ্যা গত কয়েক বছর ধরে দিচ্ছেন। আমি আপনার কাছ থেকে শুনতে চাই। ভার্চুয়াল ওয়ার্ল্ড কিন্তু একটা টেকনোলজি, এটা কিন্তু প্রতিদিন পরিবর্তিত হচ্ছে। টেকনোলজির উন্নতি হচ্ছে, অবনতি হচ্ছে, টেকনোলজির একটা এফেক্ট আমাদের জীবনের মধ্যে পড়ছে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা নিজেরা এটাকে দায়িত্বশীলভাবে ব্যবহার করতে পারি কিনা। আপনি দেখবেন ফেসবুকের কিন্তু একটা কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে। তার মানে ফেসবুকে এক ধরনের গাইডলাইন তারা তৈরি করেছে, এবং তারা সেইখানে আমাদের মানতে বাধ্য করে। তাই আমি মনে করি যে একটা গাইডলাইন আমরাও তৈরি করতে পারি, যে গাইডলাইনটার মধ্যে আমাদের দেশের মানুষ এই বিষয়গুলি ব্যবহার করবে। আচ্ছা। এবং শুধু তাই না, আপনি দেখবেন যে ফেসবুকের কিন্তু এক ধরনের পক্ষপাতমূলক আচরণও আছে। আপনি দেখবেন একটা জিনিসকে তারা ভায়োলেন্ট বলে ঢেকে দিচ্ছে, আবার তার চেয়েও ভায়োলেন্ট বিষয় তারা ঢাকছে না। এবং অনেক বট আছে ওদের, এগুলো কিন্তু মানুষ করে না, বটগুলি কন্ট্রোল করে কোনটাকে ঢাকবে কোনটাকে ঢাকবে না। সো বটকে যে প্রোগ্রাম করে দিচ্ছে, সে বলে দিয়েছে যে এই দেশ এই আচরণ করবি, ওই দেশ ওই আচরণ করবি না। এই পুরোটা কিন্তু ডিজিটালি কন্ট্রোলড হচ্ছে। আমার মনে হয় এই জায়গাতে নেগোশিয়েট করা উচিত আমাদের সরকারের। তাদেরকে বোঝানো উচিত যে আমাদের নিজেদের কিছু কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে। আচ্ছা, যেমন এখনো কি আমাদের সমাজে আমরা বয়োজ্যেষ্ঠকে এই তুই কই যাস বলতে পারি? তাইলে ফেসবুকের মধ্যে বলে দেয়, বয়স চিন্তা করে না। তাহলে আমার সামাজিক আচরণটা আমি কোথায় রক্ষা করব? শুধুমাত্র আমার এই সামনাসামনি ওই একই লোক একটা ফেক কিছু বানিয়ে আমাকে এসে আবার ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য আমাকে অত্যাচার করতে শুরু করবে, অ্যাবিউজ করবে। তাই আমার মনে হয় যে কমিউনিটি স্ট্যান্ডার্ডের সঙ্গে লোকাল কালচারাল স্ট্যান্ডার্ডকে মেলানোর জন্য একটা নেগোসিয়েশন প্রসেস এই টেকনোলজির মালিকদের সাথে আমাদের করা উচিত। কিন্তু যে সরকার ব্যস্ত থাকে সারাদিন হচ্ছে নিজের লোককে পিটাতে, মানে নিজের জনগণের উপর নির্যাতন করার জন্য, ব্যাংক থেকে টাকা চুরি করার জন্য, তারা তো এগুলো করবে না। তাদের জন্য সহজ উপায় হচ্ছে দে বন্ধ করে, এবং ওইটা করলে যে বিপদ হবে এটাও বুঝে নাই। সবচেয়ে বড় বিপদ হচ্ছে ইন্টারনেট বন্ধ করায়। কারণ ইন্টারনেট দিয়ে মানুষ তো এখন বিল দেয়, ইন্টারনেট দিয়ে বেতন দেয়, ইন্টারনেট দিয়ে মাকে বাবাকে টাকা পাঠায়। এগুলো বন্ধ হয়ে গেলে পর উনি ইন্টারনেট কি করে বন্ধ রাখবে? 1 দিন 2 দিন 3 দিন রেমিটেন্স আসে। তো এটা বুঝলে হয়, মানে এটাকে হয় নাকি যে আপনি কাউকে পানি খেতে দিবেন না, এই জন্য নিজের পানির ট্যাঙ্কি চাবি ঘুরিয়ে বন্ধ করে দিয়েছেন, এখন পানি ছাড়া সবাই থাকো। এটা হয় না। টেকনোলজিকে হ্যান্ডেল করার জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতা সম্পন্ন মন্ত্রী ছিল না, আই মাস্ট সে। এবং না হলে এরকম 4 রকমের কথা বলতো না। বন্ধ হয়ে গিয়েছে, পানি ঢুকে গিয়েছে, আমরা বন্ধ করি নাই। এবং দেখেন সাথে সাথে ইয়াং জেনারেশন রিয়াক্ট করছিল, কারণ ইয়াং জেনারেশনের যে জানার পরিধি, এটা যিনি কথা বলে তার চেয়ে বেশি। না জানলে মুখ বন্ধ রাখা ভালো, জানলে কথা বলা উচিত। শেষ করব, ছাত্র আন্দোলনটাকে আপনি কিভাবে ছোট্ট করে কি ব্যাখ্যা? আমি পজিটিভলি দেখি, কারণ এই আন্দোলনটা তারা যখনই করেছে, তারা করেছে অধিকারের দাবিতে। অধিকার পেলে আন্দোলনটা হয়তো মিটে যেত, কিন্তু অধিকার তো দেয়া হয়ই নাই। অধিকার নিয়ে নানান ধরনের তালবাহানা করা হয়েছে। যৌক্তিক তাদের বক্তব্য, সেই বক্তব্য শোনার কোনো চেষ্টা করা হয় নাই, এবং এক পর্যায়ে তাদেরকে শারীরিকভাবে প্রহার করা, আক্রমণ করা, তাদেরকে গালাগাল করা, তাদেরকে বাজে কথা বলা, এগুলো শুরু হয়েছে। যে অথরিটি
যাকে শাসন করবে তার মন বোঝে না, অর্থাৎ শাসক যখন শাসিতের মন বোঝে না, সে শাসন করার অধিকার হারায়। বঙ্গবন্ধুর একটা সুন্দর বক্তৃতা আছে, উনি সেইখানে বলছিলেন যে মনে রাখবা, সোহাগ করে যে শাসন করে সে। উনি বলেছিলেন এটা এইভাবে, আমি পুরো লাইনটা মনে নাই, মানে যদি আপনি আদর স্নেহ করেন তাহলে এগুলো শাসন করতে পারেন, অধিকার থেকে বলছে। হ্যাঁ, তো আপনি আদর স্নেহ নাই আপনার, আপনি ধরে পিটা দিবেন কিভাবে? আগে তো স্নেহ করতে হবে, যাতে সে মেনে নেয় যে তাকে একটু আপনি হয়তো শাসনও করেছেন। আমরা মা বাবার শাসন মানি কেন? আমি জানি যে মা বাবা আমাকে কোলে নেয়, আদর করে, এটা করে সেটা করে, হঠাৎ বকা দেয়। আমি কিন্তু বিশ্বাস করি যে এত আদর করেছে, একদিন বকা দিয়েছে, একদিন একটা শাসন করেছে, কালকে আবার আদর করবে। কিন্তু যখন শাসকের চরিত্র এরকম হয় যে খালি শাসনই করে, মন বোঝে না, তো এই ছাত্রদের সঙ্গে যে আচরণটা করা হয়েছে এটা একেবারেই খারাপ শাসকের আচরণ। আপনি কথা শুনবেন না তাদের, আপনি তাদেরকে উড়িয়ে দেবেন তাদের মতামত। এত লোক চেষ্টা করছে একটা কিছু বলার জন্য, যৌক্তিক কোনো আলোচনায় যাবেন না, এবং এক পর্যায়ে আপনি সংহারী হয়ে উঠবেন। এটা তো যৌক্তিক কাজ নয়। এবং আপনি একটা জিনিস আমি বলি, এই বিষয়টি এতদূর গড়াতো না, কিন্তু বাবা মা, অভিভাবকেরা, সিনিয়ররা, তারা এটার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলেন। কারণ কোন বাবা মা মেনে নেবে যে সন্তান রাজপথে গিয়ে আর ফিরে আসবে না? কোন বাবা মা মেনে নেবে যে তার সন্তান সকালে বলবে যে আমি চাকরির জন্য আন্দোলনে যাচ্ছি আর ফিরে আসবে লাশ হয়ে? কোন বাবা মা এই ভিডিও দেখে শান্ত থাকবে যে পাখির মতো, প্রাণীর মতো গুলি করা হচ্ছে? এটার তো প্রমাণ আছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। ফলে যে বাবা মায়েরা, এই সন্তানদের বাবা মা, এরা তো সব এই রাষ্ট্র, এই সরকারি দেশের বিভিন্ন জায়গাতে দায়িত্ব পালন করে। এরা আর এই সন্তানকে ফেরত আনতে চায় নাই, কারণ তারা ক্ষিপ্ত হয়েছে, তারা আশাহত হয়েছে, তারা হতাশ হয়েছে। এবং যখন বাড়ি থেকে বাবা মা রাজি, তখন এই আন্দোলন কে থামাবে? কোনো শিক্ষক, কোনো বন্ধু, কেউ এই বাচ্চাদেরকে ফিরিয়ে আনার ক্ষমতা তখন রাখে না, কারণ বাপ মা নিজে গিয়ে ওইটার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। কেন? কারণ তারা বুঝেছে যে সন্তানের প্রতি যে মায়া, সেই মায়া শাসকের নাই। সত্যি, একদম ট্রু। এবং এই কারণে কিন্তু আর নিয়ন্ত্রণ করতে পারে নাই। কি করে নিয়ন্ত্রণ করবে? বাপ মা নিজে যাচ্ছে। অসাধারণ। সবাই, যখনই আপনার সাথে কথা বলি অফেয়ারে, তখনই আসলে মুগ্ধ হয়ে আজকে অনেকক্ষণ কথা বললাম, বা যতটুকু বলার সুযোগ পেলাম। শোটা শেষ করব। আমাদের খুব প্রিয় দুজন মানুষ আমরা হারিয়েছি আন্দোলনের সময়, একই দিনে আমরা জানাজা পড়তে হয়েছে, শাফিন আহমেদ এবং হাসান আবিদুর রেজা জুয়েল। আপনার খুবই আত্মিক মানুষ, দীর্ঘদিনের সম্পর্ক, অনেক অজস্র স্মৃতি। এই দুটি মানুষ সম্পর্কে একটু বলে আমরা শোটা শেষ করতে চাই। প্রথমে শাফিন ভাই সম্পর্কে বলি। শাফিন ভাইয়ের গান ফিরিয়ে দাও দিয়ে আমি শুভেচ্ছার প্রথম অনুষ্ঠান করেছিলাম, এবং আমি কখনো মাইলসকে বলেছি এবং আমার অনুষ্ঠানে আসে না, এমন হয় নাই। আমাকে সবাই ভয় দেখিয়েছিল যে আপনি একটা তরুণ উপস্থাপক, প্রথম অনুষ্ঠানে মাইলসকে আনবেন, হ্যাঁ দেখেন। কিন্তু আমি যাওয়ার পর তারা আমাকে অত্যন্ত আদর করে কাছে টেনে নিয়েছিলেন, এই জন্য যে আমি ওই ব্যান্ড শিল্পীদের সাথে আগে থেকে অনেক কিছু করতাম। মাকসুদ ভাইয়ের বাসায় যেতাম, শাফিন ভাইদের সাথেও কাজ করেছি আমি। আনিসুল হক যে জলসা অনুষ্ঠানটা করেছিলেন, সেই জলসার অন্যতম পরিকল্পনাকারী এবং স্ক্রিপ্ট লিখে দেওয়া থেকে শুরু করে অনেকগুলি কাজ আমি করেছি। আমার সেদিন বিসিএস পরীক্ষা ছিল, সেজন্য রেকর্ডিংয়ে যাইনি। তো এবং ওই দিন পরীক্ষা দিতে যাব, তার আগেও আমি আনিস ভাইয়ের বাসায় বসে তাকে জিনিসপত্র তৈরি করে দিয়ে তারপর পরীক্ষা দিতে গেছি। আমার আল্লাহ কিছু দেখে না দেখে আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। তো শাফিন ভাইয়ের সাথে অনেক দিনের স্মৃতি। এত আমি বলবো একজন সুদর্শন এবং চমৎকার ব্যবহার, নির্ভুল উচ্চারণে কথা বলেন, এবং তার পোশাক আশাক, মানে আমি বলবো যে এরাই হচ্ছে ফলো করার মতো শিল্পী। তো শাফিন ভাইয়ের আপনি দেখবেন যে তার ফেসবুকের স্ট্যাটাসগুলি আপনি দেখবেন, ওইখানে বসে উনি কিন্তু ঠিক কথাটা বলছেন। এবং আমি মনে করি যে একজন শিল্পীর যাত্রা, মানে অনন্ত যাত্রা যে কোনোখানেই হতে পারে, কিন্তু শিল্পীর জন্য সবচেয়ে চমৎকার যাওয়ার সময়টি হচ্ছে যে তিনি ফুরিয়ে যাওয়ার আগেই যদি চলে যান। বাচ্চু ভাই যখন গেছেন ফুরিয়ে যান নাই, তার গান তখনও গায় মানুষ, এখনও গায়। বাচ্চু ভাই চলে গেছেন, এই শূন্যতার অনুভূতি হয়। শাফিন ভাই যাওয়ার পরে ঠিক একই শূন্যতার অনুভূতি হচ্ছে। এই গান আর কে শোনাবে? ফিরিয়ে দাও, তাই না? এই গান কে শোনাবে? হৃদয়হীনা, তাই না? তো আমি বলবো যে এটা একটা অপূরণীয় ক্ষতি, কিন্তু এটা আমাদেরকে মেনে নিতে হয়।
আর একইভাবে জুয়েলের কথা যদি বলেন, আমি জুয়েলের সংগ্রামটা দেখেছি। জুয়েল ঢাকার বাইরে থেকে এসেছে ঢাকায় এবং সে সংগ্রাম করেছে। আমি তাকে বিভিন্ন জায়গাতে কাজ করতে দেখেছি, বিভিন্ন ধরনের কাজ করেছে। গানটা ছিল তার আত্মার একটা বিষয়, কিন্তু জুয়েল তো ইভেন্ট ম্যানেজমেন্ট করেছে, ব্যবসা করেছে, অনেক কাজ করেছে, কিন্তু গানটা সে আত্মা দিয়ে গাইতো এবং মনের আনন্দে গাইতো এবং নানান ধরনের গান গেয়েছে। এবং জুয়েল আমি যখন প্রতিষ্ঠান করি, জুয়েল আমার অনেকগুলি মিউজিক ভিডিওতে এসেছে, গান গেয়েছে। চোখের ভেতর স্বপ্ন থাকে না, হ্যাঁ, স্বপ্ন বাঁচায় জীবনটাকে, হ্যাঁ, এই এত সুন্দর গানটা গেয়েছে কনক চাপার সাথে। তো এই যে এত সুন্দর গায়কী, এত চমৎকার একজন মানুষ, আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে জুয়েলের কি জানেন, তার একটা ভয়ঙ্কর রোগ হয়েছিল। সে জানতো তার রোগটা যে একটা মারণ ব্যাধি, কিন্তু তীব্র প্রাণ শক্তিতে সে সকল কিছুকে অগ্রাহ্য করে যতদিন বেঁচেছে, সে কাজের মধ্যে, সে হাসির মধ্যে বেঁচে থেকেছে। আমি কখনো তার সাথে দেখা হয়েছে, আমি কখনো শুনি নাই সে তার অসুখ নিয়ে কথা বলছে। সে পরের দিন কি করবে সেটা নিয়ে কথা বলতো এবং হাসতো এবং আপ্যায়ন করতো, জড়িয়ে ধরতো। এই প্রাণ শক্তি একজন শিল্পীকে শিল্পীতে পরিণত করে। সবাই শিল্পী হয় না। আমি আপনার স্নেহধন্য ছোট ভাই অনাম তানভীর কোনো পরামর্শ যদি দেন? কিছুই না তানভীর, আমার একটাই পরামর্শ, যে কাজটা তুমি করছো সেই কাজটা যদি তোমাকে স্যাটিসফাইড না করে, অর্থাৎ তুমি যদি দিনের শেষে সেই কাজটা করে শান্তি না পাও, তাহলে সেটা করো না। কারণ শেষ পর্যন্ত আমরা আমাদের কাছেই জবাব দিই। আর কার কাছে দিই? আমার পুরোটা তো আমি জানি, আর জানেন স্রষ্টা। তো সেই জবাব তো পরকালে, ইহকালে আমাকে আমার কাছেই জবাব দিতে হয়। এমন কিছু করো না যেটার জবাব তুমি নিজেকে নিজে দিতে পারো না। ফলে যাই করো ভালোবাসা থেকে করো, যাই করো মমতা থেকে করো, আর যাই করো মনে রেখো যে তুমি ছোট হওয়ার জন্য জন্ম নেই। থ্যাংক ইউ। সর্বশেষ আপনার অগণিত ভক্তদের কিছু বলবেন কিনা, কোনো মেসেজ? আমার ভক্তরা আমাকে অনেক ভালোবেসেছেন। আমি বহুদিন যাবৎ নিয়মিত অনুষ্ঠান করি না, তবুও তারা আমাকে যেখানেই যাই আমাকে ভালোবাসেন, আপ্যায়ন করেন, কথা বলেন, আমাকে এক ধরনের সম্মান দেন। আমার কাছে এটা অনেক বড় প্রাপ্তি। সব কিছু কেনা যায়, কিন্তু ভালোবাসার সম্মান তো কোথাও পাওয়া যায় না। আপনি কোনো দোকানে গিয়ে এক প্যাকেট ভালোবাসা কিনতে পারবেন না। তো আমি খুবই কৃতজ্ঞ যে যারা আমাকে ভালোবেসেছেন, অনেকটা সময় ধরেই ভালোবেসেছেন। আমার নানা ধরনের এক্সেন্ট্রিসিটি আছে, আমার এক ধরনের আমি বলবো একগুঁয়েমি আছে। আমি কথা বলতে চাইলে থামি না, আমি কারো কথা শুনি না, আমি যেটা ঠিক মনে করি সেটার জন্য লড়াই করতে থাকি, কিন্তু এটাই তো আমি। তো এই আমাকে তারা ভালোবেসেছেন, আমার পাশে দাঁড়িয়েছেন, আমি তাদের সমর্থন পেয়েছি। তো এই সব কিছুর জন্য আমি আসলে কৃতজ্ঞতাই জানাতে চাই যারা আমার দর্শক, তাদের কাছে। আর জীবন তো অনিত্য, আমরা জানি না কালকে কি হবে। তাই আমি আমার যারা দর্শক, যারা আমার ফলোয়ার, অনুসরণ করেন, আমি তাদেরকে বলবো যে এই মুহূর্তটাকে আনন্দময় করেন, কারণ পরের মুহূর্তটা আছে কি নাই সেটাকে আমরা জানি না। তাই এমন কিছু করবেন না যেটা আপনাকে, আপনার সময়টাকে ভারাক্রান্ত করে। আমার মাঝে মাঝে মনে হয় যে এই যে ক্ষমতাবানরা এত কিছু করেন, তারপরে এই ক্ষমতার ভার যখন তাদেরকে সরিয়ে দেয়, তারা কি পেছনে তাকালে সত্যিই নিজেকে মানবিক, মমতাময়, প্রেমময়, ভালোবাসাময় একজন হৃদয়বান মানুষ হিসেবে নিজেকে দেখতে পান? যতক্ষণ পর্যন্ত কোনো শাসক এটা নিজেকে সেইভাবে দেখতে পারেন না, ততক্ষণ পর্যন্ত তিনি সুশাসক হন না। তাই মানুষ হিসেবে আপনারা মনে রাখবেন, আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও আসলে আমরা শাসক। আমরা পরিবারকে শাসন করি, আমরা আমাদের আত্মীয় স্বজন, আমার ভালোবাসার মানুষটাকে শাসন করি। আমরা কি দিয়ে শাসন করি? আমরা লাঠি দিয়ে করি না, ভালোবেসে করি। পরিবারের শাসন যদি ভালোবাসা থেকে আসে, সমাজের শাসন যদি ভালোবাসা থেকে আসে, শিক্ষকের শাসন যদি ভালোবাসা থেকে আসে, তাহলে শাসকের শাসন কেন ভালোবাসা এবং মমতা থেকে না এসে নিষ্ঠুরতা থেকে আসবে? এই প্রশ্নটা করবেন এবং যে যেখানেই শাসন করেন না কেন সুশাসক হবেন। আপনি যদি আপনার নিচের জনের প্রতি সুশাসক এবং সুবিচার দেন, সুশাসন করেন, আপনার উপরের জন্য তখন ওইটা আপনাকে দিতে বাধ্য, আর না দিলে আপনি প্রতিবাদ করবেন। যাওয়ার আগে তাহলে একটা যোগী করি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রত্যাশা কি? সুবিচার এবং নিরাপত্তা। যে কোনো সরকারের প্রতি আমার এই দুইটাই আশা থাকে। যদি আপনি মানুষকে নিরাপত্তা দেন, তাহলে সে নিরাপদে কাজ করবে, আয় করবে, নিজেরটা সে নিজেই করে নেবে।
আর যদি সুবিচার দেন, তাহলে কেউ যদি তাকে ওই কাজে বাধা দেয়, তার অধিকার ক্ষুণ্ণ করে, সে এসে বিচার পাবে। তো আপনাকে নিরাপত্তা দিলে আর অন্যায় হলে সুবিচার করে দিলে বাকিটা তো মানুষই করে। থ্যাংক ইউ তুষার ভাই। প্রিয় দর্শক, আমার বড় ভাইয়ের সাথে আসলে যখনই কথা বলি তখনই মুগ্ধ হয়ে পরের প্রশ্ন ভুলে যেতে হয়, এবং এত দৃপ্ততার সাথে আমরা রাজনীতি, সমাজ, পরিবার বা সংস্কৃতি নিয়ে কথা বললাম। তার এই স্পষ্ট উচ্চারণ এবং নিজস্বতা নিয়ে যে কথা বলা, এর একটাই মাত্র কারণ মানুষটা ভেতর থেকে ভীষণ সৎ। এই সততার আলোগুলো ছড়িয়ে পড়ুক। আমরা তো ভুলভাল আদর্শে নানানভাবে খুবই বিভ্রান্ত হই, কাকে আদর্শ মানবো সেটাও ঠিক করতে পারি না। সেভাবে খুব ভালো আদর্শ নিয়ে আমরা সমাজটা গড়ে তুলি, একজন আরেকজনের খোঁজখবর রাখি, সবাই ভালো থাকি, ভালো রাখি। আল্লাহ হাফেজ।